বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো যাচ্ছে না বেশ কিছুদিন থেকেই। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় সেই সম্পর্ক হয়েছে আরও তিক্ত। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও টানাপোড়েন নিয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ। আপনাদের উভয়কেই স্বাগত আজকের আলোচনায়। ধন্যবাদ। বাংলাদেশ ভারত সম্পর্কের নানা মাত্রাগত দিক আছে, কিন্তু সম্প্রতি আমরা যে কারণে আজকে আবারও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনায় করতে এসছি সেটা নিয়েই শুরু করি। স্যার, আপনার কাছেই আসতে চাই আগে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ক্রিয়াঙ্গনেও ঢুকে গেছে। ক্রিয়াঙ্গনে রাজনীতির প্রবেশের যে সুযোগ করে দিল ভারত, যা তারা আগেও করেছে অন্যান্য দেশের ক্ষেত্রে, এবার বাংলাদেশ তার শিকার। এর ফলাফল কতদূর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়? এটা কোনো শুভ লক্ষণ তো মোটেই নয়, বরং এটা আরও একটা জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন যে আগে তো রাজনীতি ছিল, অর্থনীতি ছিল, কিন্তু এখন ক্রীড়াঙ্গনে প্রবেশ করাটা এটা একটা ভিন্ন মাত্রা যোগ করে। এটা বলতে গেলে অনেকটা ভারত পাকিস্তান সম্পর্ক যেমন সন্ত্রাসের অজুহাতে তারা ক্রীড়া সম্পর্ক একেবারে বন্ধ করে দিয়েছে, আমরাও এখন সেই পর্যায়ে চলে গিয়েছি, যেটা খুব এর পরিণতিতে যদি আমরা একটু ব্যাকড্রপটা চিন্তা করে দেখি তাহলে এটা বোঝা যায় যে ভারতের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বাংলাদেশের ব্যাপারে। তারা এমনভাবে চিন্তা করছে যে যেখানে আমার কাছে যেটা ভয় হয় যে একটা কন্ট্রাডিকশন। একদিকে জয়শঙ্কর যেমন ঢাকায় আসলো, ইঙ্গিত দিয়ে গেল যে আগামী ইলেকটেড গভর্নমেন্ট যেখানে সম্ভবত একটা নির্দিষ্ট দল ক্ষমতায় আসতে পারে, তার দিকেই জয়শঙ্কর ও ভারত সরকার ঝুঁকে পড়বে, এমন একটা ইঙ্গিত দেওয়ার অজুহাতে আসলো। কিন্তু অপরদিকে তারা যেসব বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক ডিটোরিয়েট করছে, সেখানে কিন্তু পরবর্তী ইলেকটেড সরকার আসলেও আরও আমার ভয় হচ্ছে যে জটিলতা দেখা দিতে পারে। যেমন ধরেন, আমি যদি তুলে ধরি কতগুলো 2-3টা বিষয়। প্রথমত, ভারতের যে মিডিয়া এবং তাদের যে বিভিন্ন রকমের যে টক শোজগুলো হয়, সেখানে সরাসরি ভারত সরকার এটা এনকারেজ করে বলতে যে বাংলাদেশে একটা হিন্দুদের হত্যা করা হচ্ছে, হিন্দুদের উপর চরম একটা আক্রমণ করা হচ্ছে। এখানে ভারতের যে অবস্থান সেটা মনে হয় যেন এই ধরনের কথা বললে 70-এর দশক বা 60-এর দশকে মানাতো, কেননা তখন ভেরিফাই করার খুব ভালো উপায় ছিল না। কিন্তু আপনি যখন 2025 সাল 26 সালে বলেন যে হিন্দুদের নিধন করা হচ্ছে, এখানে ভারত সরকার আমার কাছে যেটা মনে হয় যে কূটনীতির মান অত্যন্ত প্রশ্ন সাপেক্ষ। যে যেখানে অন্যান্য দূতাবাসগুলো রয়েছে, পশ্চিমা দূতাবাসগুলো অত্যন্ত কনসিয়াস, হিউম্যান রাইটস অর্গানাইজেশনসগুলো অত্যন্ত কনসিয়াস, সর্বোপরি এখানকার যে হিন্দু পপুলেশন, সেখান থেকে কিন্তু কোনো রকমের কথা উঠে নাই যে আন্তর্জাতিক সংস্থার কাছে তারা এই বিষয়টা তুলে ধরতে চায়, তারা নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলছে, তেমন কোনো কিছুই ঘটে নাই। অর্থাৎ ভারত যে পথ বেছে নিয়েছে সম্পর্কের ক্ষেত্রে, সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় যে ভারত নিজের ইচ্ছাতেই দীর্ঘমেয়াদী ক্ষতি করছে সম্পর্কের, তাহলে এই যে মৌলবাদী উত্থানের কথাটা তুলে ধরা। প্রফেসর ইউনূসের সাথে তাদের পররাষ্ট্র মন্ত্রী একেবারে মানে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে গেলেন, এবং তার যে ডিপ্লোম্যাটিক সিগন্যাল যাকে বলা হয়, যে এটা অনেকটা বলতে গেলে যে এই সরকারের বৈধতাকেই অনেকটা তারা অগ্রাহ্য করছে, আর প্রফেসর ইউনূসকে তারা দেখছে এখানে মৌলবাদের উত্থানের একটা স্পৃহা হিসাবে দেখছে। অথচ বাস্তবতা হচ্ছে এই যে আমরা কিছুদিন আগেই জানতে পারলাম যে 2জন ভারতীয় কূটনীতিক জামাত ইসলামের প্রেসিডেন্ট দেখা পর্যন্ত করেছে। কাজেই তাদের এই দুটো বিষয় কিন্তু বিশ্বব্যাপী একটা ধারণা সৃষ্টি করছে। ভারতীয়
কূটনীতিক হায়েস্ট লেভেলে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এই দেশে জামাতের ক্ষমতায়নের ব্যাপারে তারা আগ্রহী, আর ভারতের আগ্রহ হচ্ছে যে অপর বিরোধী দল। তবে যেটা আরও বেশি আমাদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে, তা হচ্ছে যে ভারত অত্যন্ত আগ্রহী যে ইনক্লুসিভ ইলেকশনের নামে তারা এই আওয়ামী লীগকে চায় নির্বাচনে অংশগ্রহণ করতে, অথচ যেই দলটাকে তারা এইভাবে প্রমোট করতে চাচ্ছে তার নেত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আচ্ছা। এবং এটা যে একটা বড় রকমের কন্ট্রাডিকশন যে সৃষ্টি করছে। আমরা আবারও আসবো স্যার আপনার কাছে। জনাব ফয়েজ, বাংলাদেশ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না এবং ভেন্যু পরিবর্তনের। আমরা যদিও বিসিসিআই থেকে এখনো, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনো সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এমন একটা প্রেক্ষাপটে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এবং আইসিসির যিনি প্রধান একই ব্যক্তি, এবং আমরা ভারত এই তার প্রতিনিধির সাথে যে আচরণ করে সে ধরনের একটা সিচুয়েশন আমরা আইসিসিতেও আমরা দেখেছি যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে তারা একটি অক্ষশক্তি গড়েছে, যেখানে আইসিসির অন্য সদস্য রাষ্ট্রগুলো প্রায়শই বঞ্চিত হচ্ছে আমরা দেখেছি। তো বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে, মানে বিসিসিআই ভারতের ব্যাপারে তাদের সিদ্ধান্ত থাকবে, কিন্তু আইসিসিআই থেকে আমাদের ন্যায় বিচার বা বাংলাদেশ যদি সত্যি তার স্ট্যান্ড অটল থাকে, বাংলাদেশ শেষ পর্যন্ত এই স্ট্যান্ড রাখতে পারবে কিনা, মানে আন্তর্জাতিকভাবেও তো ভারত সংগঠনগুলোকে ক্যাপচার করে ফেলেছে। না, এখানে দুটো বিষয় এসে গেছে। একটা হলো যে বাংলাদেশ ইতিমধ্যেই আপনার কথা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বিশ্বকাপ ভারতে টি-20 বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ। তো যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছে, কে কি বলবে? তো এখানে আমার মনে হয় যে এই ধরনের এখনই সিদ্ধান্ত নিয়ে এটা ফেলা এটা ঠিক না। আমি মনে করি যে হ্যাঁ, ভারত যে কাজগুলো করে সেগুলোর মধ্যে অনেক হঠকারী পদক্ষেপ আছে। আমরাও যদি সেই পথেই চলতে থাকি, আমরাও যদি তাদের সাথে মিলিয়ে পায়ে পা দিয়ে যদি ঝগড়া করতে থাকি, তাহলে কিন্তু এই অবস্থা আরও অবনতি হওয়ার সম্ভাবনাই থাকে, উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে না। সেখানে আমাদেরকে হিসাবটা একটু অন্যভাবে করতে হবে আমি মনে করি। সবাই আমার সাথে এগ্রি করবে না, আমি জানি সেটা। তারপরে আমি মনে করি যে এই যে আমরা যে ভারতের সাথে সম্পর্ক ক্রমাগত অবনতিতে আমরাও সেই একই পথে হাঁটছি, তাতে ক্ষতিটা কার বেশি? আমি কতটুকু পর্যন্ত সহ্য করতে পারবো আমার এই ক্ষতিটা? ভারত তো অনেক সহ্য করে নিতে পারবে, কারণ তার তো বিশাল সম্পদ, বিশাল জনসংখ্যা, বিশাল দেশ। সে বারবার তার নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবে, তাতে তার যতটুকু ক্ষতি হবে। আমার মতন ছোট দেশ, আমি কয়বার নাক কেটে যাত্রা ভঙ্গ করব? আমার নাকটাই তো থাকবে না। তো আমার মনে হয় সেই হিসাবটা আমাদেরকে একটু ঠিক রাখতে হবে, যে আমরা যতটুকু সম্ভব নিজেরা আগ বাড়িয়ে বা পায়ে পা দিয়ে ঝগড়া যাতে না করি, এইটা আমাদের করা উচিত। তারপরে যদি আমরা যদি ভালো আচরণ করি, আমরা যদি এগিয়ে যাই যে না ঠিক আছে চলো এগুলো বাদ দিয়ে আমরা আমাদের যেসব জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করি, বসি কথা বলি, সেই দিকে যদি আমরা আগাই এবং তারপরে যদি তারা না শুনে, তাহলে তাদের দিকে আঙুল তোলা অনেক সহজ। কিন্তু ওরাও একটা বললো, আমি একটা বললাম, তাহলে তো আর কেউ কারোর দিকে আঙুল তোলবার সুযোগ থাকে না, আমরাও তাদের মতনই হয়ে গেলাম। তো আমি মনে করি যে সেখানে আমাদের চেষ্টা করার আছে, কারণ স্বার্থটা তো আমাদের স্বার্থ রক্ষার জন্যে আমাদের কিছু করতে হবে এখন। কিন্তু এই যে ভারত আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে ক্রীড়াঙ্গনেও রাজনীতি নিয়ে আসছে, এটা তো আগেও নিয়ে আসছে, তারা করছে, কিন্তু সেই ফাঁদে আমরা পা দিব কিনা সেটাই আমি বলার চেষ্টা করছি। যে যতটা পারা যায়, যে এখান থেকে উত্তরণ করা যায় কিভাবে, সেই দিকে খেয়াল করা, কতটুকু আরও বেশি নিচের দিকে চলে যাওয়া যায় সম্পর্কটাকে, ক্রীড়াঙ্গনে হোক অন্য কোনোখানে হোক, সেই চেষ্টা না করে, বা সেই অন্যদের সেই চেষ্টায় আমরাও যুক্ত না হয়ে আমাদের চেষ্টা থাকা উচিত কিভাবে সম্পর্কটাকে আর অবনতিতে না দিয়ে আমরা কোথায়। সরকার তো সিদ্ধান্ত নিয়েছে যে আইপিএতে যাবে না, তো সেই সিদ্ধান্তটাকে আমি খুব মনে করি না। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ারই বা কী আছে? আমাদের যে অবজেকশনস আছে
এই যে যে ঘটনা ঘটলো সেটার ব্যাপারে আমরা আইসিসিকে বলবো এবং অপেক্ষা করব, কিন্তু না, আমরা যদি অলরেডি জানিয়েই দিয়ে থাকি আমাদের সিদ্ধান্ত, তাইলে আইসিসির কাছে যায়, অন্যের কাছে যায় কী লাভ? আরেকটা জিনিস হলো কি, এখন যে স্পাইরালিং করে সম্পর্কটা দিনে দিনে খারাপ হচ্ছে, সেটা তো নতুন ঘটনা না। এখানে কি ঘটেছে আমরা তো অনেক কিছু দেখছি। আমার বন্ধু যেগুলো বলছেন আমি সেগুলোর সাথে প্রায় একমত, কিন্তু একটা জিনিস, আমাদের দেশে কিছু ঘটে নাই এটা তো ঠিক না। আচ্ছা, কিছু ঘটনা তো ঘটেছে, আমরা কেন সেগুলো ঘটতে দিব? সেই দিকে আমরা কেন মোটেই খেয়াল করব না? হ্যাঁ, আমরা খালি বলবো যে না ওরা করছে আমরাও করছি, সেটা তো হলো না। বা ওরা আমাদেরকে এখানে কিছুই হচ্ছে না, ওরা সব কিছু করছে, কিন্তু আসলে তা নয়, আমাদের এখানেও কিছু গণ্ডগোল হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই দিকে আমাদের খেয়াল করা উচিত। আমরা কি বলছি? আমাদের মিডিয়া কি ভারতকে ছেড়ে দিয়ে কথা বলছে? বরং এরকম দেখা গেছে যে এখন যেমন আমাদেরকে বলা হচ্ছে যে ভারতে আমাদের বিভিন্ন দূতাবাসের সামনে তারা বিভিন্ন রকম বিক্ষোভ প্রদর্শন করেছে। আমাদের দেশে কি সেটা করা হয়নি? কোনটা আগে করেছে সেটা আপনি বরং খোঁজ নেন। আসলে আমাদের দেশেই প্রথমে এটা করেছে, যদিও ওদের দেশে আরও বেশি করে করতে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে তাদের সরকার এখানে কমপ্লিসিট, তাদেরকে আমাদের দূতাবাসের একেবারে গেটের সামনে এসে বিক্ষোভ করতে দিয়েছে। সম্পর্ক 5 আগস্টের পর যে অবস্থা ছিল সেটা কি আরো খারাপ হয়ে যাচ্ছে? তাই তো আমরা করছি, কিন্তু এখানে একটা জিনিস আছে যে এই জিনিসটা বেশি দিন চলবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে এই যে সামনে মানে নির্বাচন কি সেটা নির্বাচন সামনে আছে, নির্বাচনটা যদি হতে পারে তাহলে আমি আশা করব যে সম্পর্ক তখন নতুন যে সরকার আসবে তারা সম্পর্কটাকে এই লেভেলে রাখতে মোটেই আগ্রহী হবে না। তারা চেষ্টা করবে যে সম্পর্কটা একটা সহনীয় পর্যায়ে চলে আসে, একটা যাতে যেখানে আমাদের দুই দেশেরই মানুষ যাতায়াত করতে পারে এবং তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেইটা দেখে আগের সরকার যদি নতজানু হয়ে থাকে, আমাদের নতজানু হওয়ার প্রয়োজন নাই, কিন্তু তারপরেও তো ভারত আর বাংলাদেশের যে অবস্থান তাতে সম্পর্কটা খুব গভীর হওয়া প্রয়োজন দুই পক্ষের জন্যই। এবং আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার অল্প দিনের পরেই নিজেই বলেছিলেন যে আমাদের এই অবস্থানের কথা উল্লেখ করে বলেছিলেন যে আমাদের দুই দেশেরই পরস্পরের প্রয়োজন। কিন্তু সমস্যাটা হলো যে তারপরে দুই দেশ থেকেই এই যে এই প্রয়োজনের জন্য কাজ করা, সেই কাজটি দুই পক্ষের কেউই সিরিয়াসলি করে নাই, বরং একজন একটা বলেছে তো আরেকজন আরেকটা বলে সমস্যাটা দিনে দিনে বৃদ্ধি করেছে। কিন্তু এটারও একটা আমরা টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি, যে ইলেকশনটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইলেকশনটা যদি ঠিক মতন হয় তাহলে নতুন যারা আসবে, সেটা আমরা সবাই ধরে নিচ্ছি যে বিএনপি আসবে, এমনকি যদি জামাতও আসে, ধরে নেই, এটা একটা হাইপোথেটিক্যাল কথা, তারাও ভারতের সাথে সম্পর্ক ভালো করারই চেষ্টা করবে। এইখানে কেউ থাকতে চাইবে না, কারণ এটা দুই দেশের কারোর জন্যই মঙ্গলের নয়। ধন্যবাদ জনাব ফয়েজ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পরে আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো। দর্শক, আমরা একটা বিরতিতে আছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। ক্রিকেট থেকে আমরা একটু ভারত বাংলাদেশের সম্পর্কের ভিন্ন মাত্রায়, একটু অন্য মাত্রাগত দিকগুলোতে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ এবং ভারত, স্যার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কখনোই তো একটানা ভালো থাকেনি, কখনো খারাপ ছিল, কখনো ভালো ছিল, একটা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। কিন্তু সামনে নির্বাচন পরবর্তী সরকারে একটা সম্ভাবনা দাঁড়িয়েছে, বা আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে সরকার বা বিরোধী দল কোথাও আওয়ামী লীগের প্রেজেন্স নেই, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এমন একটা প্রেক্ষাপটে স্যার যেটা জনাব ফয়েজ যেটা আশাবাদ ব্যক্ত করলেন যে নির্বাচন পরবর্তী পরিস্থিতি উন্নতি হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অনুপস্থিত, আওয়ামী লীগ নিজে, অন্তত ফর্মাল রাজনীতিতে। এমন একটা অবস্থায় সরকার যেই গড়ুক, কিন্তু সেখানে আওয়ামী লীগ, ট্রেজারি বা অপোজিশন কোথাও থাকছে না। এমন একটা প্রেক্ষাপটে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন আপনি দেখতে পান? আমি মোটেও আশাবাদী হতে পারছি না। আমার বন্ধু যদিও যুক্তি দাঁড় করিয়েছে, সেটা অত্যন্ত সভ্য যুক্তি, এবং স্বাভাবিকভাবে ওই পথেই চলা উচিত, যে আমরা তো চাইব যে পায়ে পা রেখে যেন ওদের সাথে না রাখি। ব্যাপারটা হচ্ছে যে ভারত যদি না চায় যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠুক, ভারত যদি না চায় যে চীনের সাথে আমাদের যে এখন যে প্রতিরক্ষা যে চুক্তি হতে যাচ্ছে, চীনের উড়োজাহাজ কেনা হচ্ছে, লালমনিরহাটে বেস করা হচ্ছে, এগুলো তো অত্যন্ত সেন্সিটিভ, এবং এটা ভারত মেনে নিতে পারছে না।
ভারতের মেইন প্রবলেমটা হচ্ছে যে 16 বছর ধরে ভারত যেই আঙ্গিকে বাংলাদেশের নিরাপত্তা, অস্তিত্ব ভারতের প্রতিরক্ষার সাথে রিলেট করেছে, সেখান থেকে তারা কিছুতেই সরবে না, সরতে রাজিও না। আমি যতই শুনি ভারতীয় বিভিন্ন বিশেষজ্ঞরা, স্পেশালি রিটায়ার্ড যারা অবসরপ্রাপ্ত জেনারেলস, বিভিন্ন রকমের দীর্ঘ অভিজ্ঞতা ছিল সামরিক বাহিনীতে, তারা ইউনানিমাসলি, আজ পর্যন্ত আমি একজনকেও দেখলাম না গত 3-4 মাসে যে বলছে যে বাংলাদেশের উত্তরাংশে আমরা বাংলাদেশের থেকে রিয়েলি কোনো হুমকি দেখছি না। তারা ইউনানিমাসলি বলে যে ভারত বাংলাদেশ ষড়যন্ত্র করছে যে শিলিগুড়ি করিডোর বাংলাদেশ বন্ধ করে দিবে চীনের প্ররোচনায়, বা উত্তর পূর্ব ভারত নিয়ে নেওয়া হবে। এখন আমরা সবাই জানি যে এগুলোর পিছনে হয়তো প্রফেসর ইউনুসের একবার একটা অর্থনীতি সংক্রান্ত, জিও ইকোনমিক সংক্রান্ত একটা বক্তব্য, সেটাকে ভারত ডিস্টর্ট করেছে তার নিজের প্রয়োজনে। কিছুদিন আগে এক ইয়াং ছেলে ওই যে রাজনীতি করছে, সেও বলে বসেছে উত্তেজিত বক্তৃতায় যে আমরা উত্তর পূর্ব, এইসব জিনিসকে ভারত লুফে নেয় যে বাংলাদেশ আমাদের ভারতকে আলাদা করে দিতে চায়, ভারতকে ভাঙতে চায়। এবং এটা তাদের যে অবসরপ্রাপ্ত জেনারেলসরা এটাকে দেখছে এমনভাবে যে অ্যাজ ইফ তারা বাংলাদেশের, এটা তাদের ভাষায় যে দ্য আনফিনিশড জব অব 1947, যে কাজ আমাদের 1947-এর পরে অসমাপ্ত রয়ে গেছে, সে কাজ আমাদের করতেই হবে। এখন সেটা কি? সেটা কি বাংলাদেশকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা? সেটা তো কখনো সম্ভব হবে না, হওয়া তো উচিতও না। করদ রাজ্যের কথা চিন্তা করতে পারে তারা, যে 16 বছরে চিন্তা করেছে। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ তা হচ্ছে এই যে ওই যে শিলিগুড়ি করিডোরের যে 22 মাইলের ন্যারো স্পেসটা, এইটাকে এক্সপ্যান্ড করার ব্যাপারে ভারতীয় জেনারেলসরা, অবসরপ্রাপ্ত জেনারেলরা একেবারে, মানে আমি কোনোদিন এত সিরিয়াসলি তাদেরকে এসব বলতে দেখিনি। সবসময় আমার মনে হয়েছে যে এগুলো তো কাল্পনিক। আমাদের সামরিক বাহিনীর যারা বিশেষজ্ঞ রয়েছে তারাও বলে যে এটা বাস্তব ক্ষেত্রে অসম্ভব, ভারত কখনো বাংলাদেশের ভিতরে প্রবেশ করা বা বাংলাদেশের কোনো টেরিটরি আলাদা করে দেয়া, তারা এটা হতে পারে না। কিন্তু এখন যে ভারতের যে নিউ ন্যারেটিভ, যে বয়ান তারা তুলে ধরছে, সেটা হলো এই যে উত্তর পূর্ব ভারতকে চীনের উদ্দেশ্য থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে ওই রংপুর অঞ্চলের একটা অংশ শিলিগুড়ি করিডোরকে ওয়াইডেন করতে হবে, এবং তাছাড়া দক্ষিণে আপনার ওই যে ত্রিপুরার সাথে বঙ্গোপসাগরের একটা যোগাযোগ স্থাপনের জন্য ওইখানেও তারা দেখতে পাচ্ছে আরেকটা চিকেন নেক। আচ্ছা, সেটাও তারা মনে করে যে পুরা পার্বত্য চট্টগ্রামকে ভারতের অধীনে নিয়ে যাওয়া। এই ধরনের চিন্তাধারা যখন ভারত করছে, তাতে আমার মনে হয় না যে সম্পর্কে কোনো উন্নতি ঘটতে পারে। ধন্যবাদ জনাব ফয়েজ। মানে এখানে মানে আমরা দেখলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ায় মানে কিছু আপরাইজিংয়ে অন্যান্য দেশের সিচুয়েশন চিন্তা করলে দেখা যায় সাউথ ইস্ট এশিয়ায় ভারত ক্রমেই বন্ধহীন হয়ে পড়ছে। তাদের যে ভুল বা তাদের যে ব্যর্থতাগুলো, সেগুলো কি সাউথ ব্লকে মানে পর্যালোচনা হয়? এই যে তারা সুপার পাওয়ার হতে চায়, অথচ তার প্রতিবেশী বেশিরভাগ দেশগুলোই ভারতের ব্যাপারে বা ভারত দ্বারা তাদের এক ধরনের ডিপ্রাইভ হওয়ার মনোভাব জনগণগুলোর ভিতর আছে। নেপাল, বাংলাদেশ, ভুটানেও আছে, মালদ্বীপে আমরা দেখেছি, সেখানেও সরকার পরিবর্তনের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো সাউথ ব্লক বিবেচনায় নেয় কিনা, নাকি তারা তাদের যেই ধরনের যে স্ট্রিমে আগানো সেই স্ট্রিমে আগায়? আপনার কথার সাথে আমি আংশিকভাবে একমত, তবে সাউথ ইস্ট না, সাউথ এশিয়া। হ্যাঁ, সাউথ এশিয়া সবগুলো দেশের সাথেই তার সম্পর্ক খারাপ, একমাত্র ভুটান ছাড়া। কিন্তু ভুটানও কিন্তু খুব একদম স্থিতিশীল আছে যে তা কিন্তু নয়। ভুটানও বিভিন্ন সময় চেষ্টা করেছে, ফিলার্স পাঠিয়েছে কীভাবে অন্য দেশগুলোর সাথে সম্পর্ক করা যায়, ভারত ঠেকিয়ে রেখেছে। ভারতকে প্রশংসা করবার মতন কিছু ভারত করে নাই। কিন্তু ভারত যেভাবে তার বোঝা উচিত যে বাংলাদেশের সাথে ঝগড়া করে তার কী লাভ, কোনো লাভ কি আছে? বাংলাদেশই একমাত্র দেশ ছিল যেটার সাথে তার একটা মোটামুটি একটা দীর্ঘদিনশীল ভালো সম্পর্ক ছিল, স্টেবল সম্পর্ক ছিল, তাই না? কিন্তু সেটাও যদি তারা নষ্ট করে তোলে, এই যে আপনি যে কথা বলেন বন্ধুহীন, এটা তো সবাই বুঝতেছে
তো সুতরাং ভারতের নিজেই টের পাওয়া উচিত যে এই ধরনের কোনো হঠকারী পদক্ষেপ তাদের নেওয়া উচিত না, যে বাংলাদেশকে খুঁচিয়ে খুঁচিয়ে তার কোনো লাভ তো নাই। হ্যাঁ, তো সুতরাং সেটা যদি তারা বোঝে তাইলে সমস্যা কম। আর আমাদের দিক থেকেও একটা সব কিছু সম্পর্ক তো দুই দিক থেকে হয়। ওদের দিক থেকে যেমন আমরা আশা করি যে তারা বুঝবে, কিন্তু সেরকম আমাদের দিক থেকেও আমরা ওই যে কথাটা আমি আগেও বলেছি সেটা আবার রিপিট করি, যে সবসময় খালি ওরা কিছু একটা বললো বলেই সেটার প্রতিশোধ নিয়ে বা সেটার একেবারে উল্টো একটা কথা আমাকে বলতেই হবে এমন না করাই উচিত। স্বার্থটা আমাদেরকে আমরা কীভাবে নিজেকে রাখবো, নিরাপদ রাখবো, সেটা চিন্তা করতে হবে। সেজন্যে যতটা সম্ভব ভারতকে কোনো অজুহাত যাতে আমরা না দিই সেইটা আমাদেরকে সতর্ক হতে হবে। তারপরেও ভারতই তারপরেও যদি তারা কিছু করে তখন আমরা সেটার জন্য প্রস্তুত থাকবো, যাতে সেটাকে আমরা বাধা দিতে পারি। প্রস্তুত সাপ্লিমেন্ট করতে যে গত সরকারের প্রধান অনেকে বলতো ভারতের দিকে ঝুঁকে থাকার পরও ভারত এবং চীনের মধ্যে একটা ব্যালেন্স করে চলতো। আপনি কি মানে নতুন সরকারের জন্য মানে এই দুই পরাশক্তি আমাদের দুজনের সাথে ইন্টারেস্ট আছে, দুজনের সাথেই আমাদের যে আমরা যুদ্ধ বিমান কিনছি চীনের সাথে, তো ভারত চীন এই দুই দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে গত সরকারের লিগেসি প্রেক্ষাপটে কেমন সম্পর্ক? একটি কথা আমরা সবাই আগের থেকে শুনেছি এবং শব্দগুলো আপনি পাল্টে ফেলেন, কিন্তু সেই জিনিসটা করতে হবে। সেটা হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আগের সরকার বলেছে বলে যে সেটা খারাপ তা কিন্তু নয়। এবং আগের সরকার তাদের যত বড়ই আমরা বারবার বললেও যত নতজনই হয়ে থাকুক তারা ভারতের কাছে, কিন্তু তারা চীনের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, জাপানের সাথে সম্পর্ক, সিঙ্গাপুরের সাথে সম্পর্ক সবগুলো এগিয়ে নিয়ে গেছে। শেষের দিকে সম্পর্ক ভালো থাকেনি, সেটা আমি আসছি এখানে। শেষের দিকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমস্যা হয়েছে, কারণ তারা একটু বাইডেনের বেশি ক্লোজ হয়ে গেছিল। আর যেই বাইডেন চলে গেল, ট্রাম্প সে এগুলো পছন্দ করে নাই। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আগের সরকার সেই চেষ্টা করেছে এইখানে, আর তার যত ব্যর্থতা থাকুক এখানে তারা অনেকাংশে সফল ছিল। তো সুতরাং আগের সরকারের করেছে বলে আমরা সেটা করব না এমন থাকা উচিত না আমাদের মত। আমাদের চেষ্টা হওয়া উচিত যে যেভাবেই হোক আমাদের সবার সাথেই ভালো সম্পর্ক করার যে চেষ্টাটা ছিল সেটাকে বজায় রাখা, এবং বিশেষ করে ভারতের যে অবস্থান, যেটা আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন, ভারত এবং বাংলাদেশের যে পারস্পরিক অবস্থান সেটা খেয়াল করে আমাদেরকে ভারতের সাথে একটা বিশেষ সম্পর্ক রাখতে হবে। খালি সুসম্পর্ক না, বিশেষ সম্পর্ক। কারণ সেটা আমাদের জন্য দরকার, ভারতের জন্যও দরকার। ভারতের নিরাপত্তার জন্যও যেমন আমরা প্রয়োজন, কারণ আমরা তো ভারতের পেটের মধ্যে অবস্থান করছি। হ্যাঁ, আন্ডারবেলি, সফট আন্ডারবেলি অফ দি ইন্ডিয়ান আর কি। তো তারা আমাদের এখানে কোনো রকমের বড় অশান্তি হলে সেটার কষ্ট তাদেরও পাইতে হয়। আবার ভারত ইচ্ছা করলেই আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারে। আমরা তিন দিকের কথা অনেকেই বলে, আমরা কিন্তু চতুর্দিকে ভারত বেষ্টিত। হ্যাঁ, এবং অন্য একটুখানি জায়গা যেখানে ভারত বেষ্টিত নয় সেটা হচ্ছে মিয়ানমার। আর সেই মিয়ানমারের সাথেও আমার সম্পর্ক ভালো না আছে। সুতরাং আমাকে আরও বেশি সতর্ক হতে হবে। ওই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার এটা আমাদের জন্য একটা কি বলা যায়, বাহুল্য, মানে এটা একটা লাক্সারি আর কি। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট লাক্সারি। ধন্যবাদ জনাব ফয়েজ। দর্শক, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আবারও ফিরলাম আলোচনায়। জনাব ফয়েজ, একটা কথা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার দিল্লিতে থাকা তো একটা বাধা, তারপরও ভারত সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তনের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, বা অন্তর্বর্তী সরকার আশাবাদী তাকে ফেরত পাওয়া যাবে। এটা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করবে, এরকম কথা প্রায়শই শোনা যায়। কিন্তু আপনার কি মনে হয় যে দুই দেশের সম্পর্ক এখন যে পর্যায়ে আছে, বাংলাদেশে তার বিচার চলছে, এরকম কোনো পদক্ষেপ ভারতের তরফ থেকে হতে পারে? এ সম্বন্ধে আমার কাছে খুব কোনো সুনির্দিষ্ট খবর নেই। তা আমি মনে করি যে সেটাই আমি বলতে চাচ্ছি যে এই সম্ভাবনাটা খুব কম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের যেসব মেম্বাররা ওখানে আছে তাদেরকে এখানে পাঠিয়ে দেবে ভারত, এটা মনে করা আমার কাছে মনে হয় যে খুব একটা সম্ভাবনা কম। কিন্তু সাথে সাথে আমি এটা বলতে চাই যে সেই কারণে সম্পর্ক থেমে থাকবে না। এটা একটা বাধা, এটা একটা সমস্যা হিসেবে থেকে যাবে। কিন্তু বিভিন্ন দেশে এরকম আছে, অনেক সমস্যা, অনেক কঠিন সমস্যা সত্ত্বেও তারা ওটাকে একদিকে রেখে দিয়ে এগিয়ে যায়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, চীন এবং ভারত
মোটামুটি ভালো সম্পর্ক হয়েছিল। মাঝে মাঝে এটা খারাপ হয়, আবার ভালো হয়। ব্যবসা বাণিজ্য হচ্ছে, ছাত্র শিক্ষার্থীরা আদান প্রদান হচ্ছে, নানান কিছু হচ্ছে, সাংস্কৃতিক আদান প্রদান হচ্ছে। কিন্তু তাদের একটা বড় সমস্যা, যেটা প্রথম থেকে অনেক দিন ধরে আছে, 62 সাল থেকে আছে, সেই সময়টা তো শেষ হয়ে যায়নি, সেই সমস্যার কোনো সমাধানও হয়নি। সেটা হলো তাদের সীমান্ত সমস্যা। তো সুতরাং এই এত বড় একটা সমস্যা সত্ত্বেও তারা সম্পর্ক একটা স্বাভাবিক, মোটামুটি একটা সহনশীল স্বাভাবিক পর্যায়ে রাখতে চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে ভারতের ক্ষেত্রেও সেটা হবে। কোনো এক সময় হয়তো শেষ পর্যন্ত ওনারা ফেরত আসতে পারেন বা পারবেন না, সেটা আলাদা জিনিস। কিন্তু তার জন্য যে সম্পর্কটা থেমে থাকবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে সম্পর্ক এগিয়ে যাবে এবং বিভিন্ন দিকে সহযোগিতা হতে থাকবে, কিন্তু এটা একটা হিসেবে থেকে যাবে, নোট অফ ইন্টারোগেশন, এটা একটা সমস্যা হিসেবে থেকে যাবে। ধন্যবাদ জনাব ফয়েজ স্যার। এখন মানে ভারত যেই বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেখানে আমি একটু হাদির প্রসঙ্গে আনতে চাই যে সম্প্রতি হাদির হত্যাকারীরা ভারতে আছেন এমন কথা সরকারের তরফ থেকেও বলা হয়েছে, যদিও ভারতের তরফ থেকে সে বিষয়ে কোনো বক্তব্য আসেনি। কিন্তু 5 আগস্টের পরে একটা অ্যান্টি ভারত সেন্টিমেন্ট আগেও ছিল, কিন্তু সেটা আমরা দেখেছি যে একটু মানে বেড়েছে, এবং তরুণ নেতা যিনি মারা গেছেন হাদির কিছু পপুলিস্ট বক্তব্য বেশ মানে জনগণ কেউ গ্রহণ করেছে, কেউ তাতে উদ্দীপ্ত হয়েছে। তো এই যে বাংলাদেশে এখন যে ধরনের বক্তব্যগুলো দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, এই বক্তব্যগুলো এইভাবে চলতে থাকলে কি বাংলাদেশ ভারতের সম্পর্ক মানে বাস্তবিকভাবে যতটুকু এগিয়ে নেওয়া সম্ভব ততটুকু এগোবে? না, মোটেও এগোবে না, এবং এটা সহজে রিজলভড হবে না। বিষয়টা হচ্ছে আরও জটিল। এখানে হাদি একটা, আমার কাছে মনে হয় যে হাদির বিষয়টা বাস্তবসম্মত হলেও দ্য ডিপার রিয়ালিটি, আমরা যেটাকে বলি দ্য ডিপ স্টেট ইস্যু, সেইটা রিজলভড হয়নি। ডিপ স্টেট মানে বাংলাদেশে কে সিদ্ধান্ত নিচ্ছে, কারা সিদ্ধান্ত নিচ্ছে, কোথায় আছে। নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব যে বের হয় যে হাদির খুনি বাংলাদেশেই লুকিয়ে আছে। অত্যন্ত দায়িত্বশীল সামরিক ব্যক্তিত্বে যারা অবসরপ্রাপ্ত, তাদের মুখে এরকম শোনা যায়। এবং তারপর বলা হয় যে বিভিন্ন ধরনের যে গোয়েন্দা সংস্থার সেখানে ইনভলভমেন্ট থাকতে পারে। তাছাড়া এটা এমন হতে পারে যে দীর্ঘ সময় পরে ভারত হয়তো বা এমন একটা যোগাযোগ রয়েছে যে তারা এখন, ভারত একটা টার্গেটেড কিলিং, আমরা আন্তর্জাতিক নিরাপত্তার ভাষায় যে বলি, যে সেই ধরনের একটা সন্ত্রাসমূলক পর্যায়ে সম্পর্ককে নিয়ে যেতে চাচ্ছে। এবং এটা আমরা জানি না, কিন্তু একটা রিটায়ার্ড কর্নেল সে একেবারে টেলিভিশনে স্পষ্ট বলে দিয়েছে যে এর পরে যাকে গুলি করা হবে তাকে যেন কানের নিচে করা হয়, যাতে তাৎক্ষণিক। এই ধরনের বক্তব্য কিন্তু বাংলাদেশে এটা বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। স্পেশালি আমরা জানি এখন একটা যে ইয়াঙ্গার জেনারেশনের যে পলিটিক্যাল পার্টি এমার্জ করেছে, দে আর এক্সট্রিমলি সেন্সিটিভ, এক্সট্রিমলি। এবং হাদির মূল চারিত্রিক বৈশিষ্ট্যটাই ছিল ভারত বিরোধিতা, এবং এটা একেবারে মজ্জাগতভাবে সে গড়ে তুলতে চেয়েছিল। বলা হয় যে তার কন্টিনিউইটি থাকবেই, এবং ভারত এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে যে এই যে বিজেপি সরকার যে ক্ষমতায় রয়েছে, এবং জয়শঙ্করের মতো যে ব্যক্তিত্ব, যার মধ্যে আমরা বলি যে হকিশ এলিমেন্ট বেশি ডমিনেট করে, ট্রাম্পের কাছ থেকে যা আশা করেছিল পায়নি। 5টা প্লেন পড়ে গিয়েছে, ট্রাম্প চেয়েছে যে ক্রেডিট নিতে, যে যুদ্ধ সে থামিয়েছে, ভারত সেটা অ্যালাউ করেনি। ট্রাম্প এটা সম্পর্ক ভারতের সাথে একটা দূরত্ব, সেটা সহজে যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন এই প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছে। ভারত কিন্তু এই পুরা বিষয়গুলোকে একটা যে মেকআপ করবে কাইন্ডলি, সেই রকম কোনো প্রবণতা তো আমি দেখি না। ভারত চাইছে যে আরও শক্তিশালী ভাবে সে তার স্বকীয়তা, বৃহৎ শক্তি হিসাবে স্বকীয়তা তুলে ধরুক। আর এই গত যুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে
তার জন্য ভারতের সবচেয়ে বেশি রাগ যে পড়েছে বাংলাদেশের উপর। এবং এখন হুইপিং বয় শব্দটা যে আমরা ইউজ করি না ভারতীয় মিডিয়াতে, সবচেয়ে ফেভারিট হুইপিং বয় হচ্ছে যে ভারত যেহেতু দেখাতে চায় যে এই আগেকার যুদ্ধে সে জয়ী হয়েছে এবং নিশ্চিতভাবে তার ভবিষ্যৎ কর্মপন্থায় যদি আবার যুদ্ধ বাঁধে, সরাসরি কিন্তু ভারতীয় বিশেষজ্ঞরা বলে যে এবার পাকিস্তানকে ধ্বংস করে দিব। এবং সেই ক্ষেত্রে এটা যে কতখানি মানে অবাস্তব, আমি একজন অত্যন্ত স্বনামধন্য ভারতীয় সমালোচক বিশেষজ্ঞ প্রবীণ প্রবীণ সোনি উনি লেখেন, এবং ফোর্স ম্যাগাজিন যেটা ভারতীয় অত্যন্ত স্বনামধন্য সামরিক জার্নাল, সেখানে তিনি এডিটর। তিনি দাবি করেছেন যে পাকিস্তানের সাথে ভারতের এখন বর্তমানে যে সম্পর্কের নৈকট্য, স্পেশালি সাইবার ওয়ারফেয়ার বলতে যে আমরা জানি যে সাইবার ওয়ারফেয়ার হচ্ছে পুরা কম্পিউটার বেসড যে চালিকা শক্তি পঙ্গু করে দেয়া। এই প্রবীণ স্বামী দাবি করেছে, এই গত 3 দিন আগে তার যে লেটেস্ট লেখা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছে ভারতে, যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে আর চীন যদি ইনভলভড হয়, সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতীয় অর্থনীতিকে 1 ঘন্টার ভিতরে স্তিমিত করে দিতে পারবে। সুতরাং এইসব যে ক্লেইমস, যেটা এখন পর্যন্ত আমি দেখলাম না যে কোনো ভারতীয় জেনারেল বা বিশেষজ্ঞ প্রবীণ স্বামীর অবস্থানের বিপক্ষে কিছু বলেছে, বলেনি। সুতরাং আমার ভয় হচ্ছে যে ভারত এমন একটা পথে যাচ্ছে না, এটা ইলিউশনের মতো। ধন্যবাদ স্যার। আমাদের আর একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা ফিরে আসছি একটু পরে। আবারও ফিরে এলাম আলোচনায়। জনাব ফয়েজ, সামনে বছরই ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন। যেভাবে বিজেপি আগাচ্ছে, যদি ওয়েস্ট বেঙ্গল দখল করতে পারে এবং আমরা তাদের সবচেয়ে বড় যে মুখ শুভেন্দু অধিকারীকে দেখি এবং যে ধরনের বক্তব্য দেয়, আমাদের পাশের রাষ্ট্রে বা পার্শ্ববর্তী স্টেটে যদি এ ধরনের কোনো কারণে বিজেপি ক্ষমতায় চলে আসে বা শুভেন্দু অধিকারীর মতো নেতা দেখা যায়, তাহলে তো আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া খুব কঠিন হবে বলে মনে হয়। আপনি কি মনে করেন? আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। সেটা কি, এই যে এখন যে শুভেন্দু অধিকারী বা এই ধরনের লোকজনের যে বিভিন্ন রকমের হইচই শুনছি আমরা, তারা কঠিন কঠিন কথাবার্তা বলছেন, বাংলাদেশকে বিভিন্নভাবে টার্গেট করছেন, এইটা তো ইলেকশনে জয়ের জন্য করছেন, ভোট পাওয়ার জন্য করছেন। ভোট পেয়ে জিতে গেলে তারপরে হয়তো একটু ওই দিক থেকে একটু সরেও আসতে পারেন, তখন তার অন্য কাজ থাকবে তো, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে যদিও পপুলার পারসেপশন হচ্ছে যে এরা আসলে আরও খারাপ হবে সম্পর্ক, আমি মনে করি যে না, হয়তো তা নয়। তারা ইলেকশনে জিতে গেলে তখন তারা আরও রেসপন্সিবল করার চেষ্টা করবে, তাদের বিহেভিয়ার, তাদের আচরণটা আর একটু দায়িত্বশীল হবে, এবং তারা ওই রোজ যেচে বাংলাদেশের সাথে ঝগড়া করতে, বাংলাদেশকে খোঁচাতে আসবে না। বাংলাদেশেরও যেমন উচিত না ওদেরকে খোঁচানো, ভারতেরও উচিত না, যদি আমরা পরস্পরের স্বার্থে বুঝি। কিন্তু আমরা তো এটা করে যাচ্ছি। তাই আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে একসাথে মিলেমিশে থাকলে আমরা ভালো থাকবো, সেটা না করে আমরা সবাই খালি সারাদিন ঝগড়াঝাটি করি আর পরস্পরের ক্ষতি করি, নিজেদের ক্ষতি করি, সেটা আমার কাছে খুব খারাপ লাগে। ধন্যবাদ স্যার। সবসময় বাংলাদেশ তরফ থেকে যে অভিযোগটা করা হয়, সীমান্ত হত্যা পৃথিবীর অন্যতম মানে টেন্সড এরিয়া বা মানে মৃত্যুপ্রবণ এরিয়া হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। সীমান্ত হত্যা যদি আমরা মানে উল্লেখযোগ্য হারে কমাতে না পারি, তো কোনো সরকারই কি এই দুই দেশের সম্পর্ককে কাছাকাছি আনতে পারবে? তো নতুন সরকারের কাছে আপনার এইসব বাংলাদেশের যে সমস্যা, সীমান্ত সমস্যা, একটু আপনার কাছে মানে যেহেতু আমরা প্রোগ্রামের শেষের দিকে আসছি, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন, অনেক সমস্যাগুলো আছে যার আসলে ওই অর্থে খুব বেশি সমাধান আমরা পাইনি এতদিনেও। তো নতুন সরকার এলে বা ভারতের সাথে আমাদের স্বাভাবিকভাবে যে সম্পর্ক এগিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে আসলে করণীয় আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় সীমান্ত হত্যা তো থামবে না, বরং এটা এখন বিজেপি প্লে করবে এটাকে আরও প্রভোগ করতে। একমাত্র আশা হচ্ছে যে মমতা ব্যানার্জি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তিনি বাঙালি সত্তা, বাঙালি আইডেন্টিটি, ভারতীয় ওভারঅল যে কালচার, সেখানে বাঙালি যে ডমিনেট করা, এবং বারবার এই যে মমতা ব্যানার্জির সাংসদ
দিল্লিতে ক্লিয়ারলি বলছে যে বাংলাভাষী হলেই তাকে ঠেলে দেয়া হয়, বর্ডারে ইয়ে করা হয়। কাজে এই যে সীমান্ত হত্যার এবং কালচার পুশিন সমস্যাও ব্যাপক এখনো চলছে। এখনো চলছে এবং প্রতি রাতেই বাংলাভাষী হওয়া, যেটা আমার ভয় হচ্ছে কি যে পশ্চিম বাংলার সাথে এই হিন্দি বেল্টের একটা দূরত্ব গড়ে উঠতে পারে। এবং আমি তো কোনোভাবেই দেখি না যে আগামী ইলেকশনে বিজেপির কোনো সম্ভাবনা আছে। আমার মনে হয় বিজেপি আগের চেয়ে আরও খারাপ করবে পশ্চিম কিন্তু বাংলায়। সেটা দুই দেশের আন্তঃসম্পর্ককে মানে ইতিবাচক দিকে নিয়ে যাবে কিনা এখন সেটা নির্ভর করছে ভারতের অ্যাটিটিউডের উপরে। আমি তো যতদিন বিজেপি, যারা ফয়েজকে বলেছিলাম, সাউথ ব্লক আসলে তাদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কিনা বা তাদের এটা কোনোভাবেই তারা এটাকে ভুল হিসেবেই স্বীকার করে না। মানে আমেরিকায় ডেমোক্র্যাট রিপাবলিকানরা সরলে তো বোঝা যায় তাদের নীতির পার্থক্য, ভারতের নীতির পার্থক্য তো বোঝা যায় না বিজেপি বা কংগ্রেস। ভারতে বরং তারা অবসেস যে ইউনূসের সরকারকে তারা একটা মৌলবাদী ফ্রেন্ডলি সরকার হিসেবে দেখছে। এই মানসিকতা থেকে ভারতের বের হয়ে আসার কোনো কারণ নাই। আবার অপরদিকে সেখানে একটা বড় সংখ্যায় আওয়ামী লীগের একটা পপুলেশন রয়েছে, বিশাল আকারে অর্থ লেনদেন হয় বাংলাদেশে। তারা যে একটা ইনসার্জেন্ট মুভমেন্ট আমরা বলি সেটা পরিচালনা করছে। একবার এই ইনসার্জেন্ট মুভমেন্ট মানে এই যে সহিংসতাকে প্রমোট করা, এবং এটা সহজে যায় না। এবং এই যে হাদির হত্যা বলেন, আর ভবিষ্যতেও যেসব হত্যা করা হবে, এমনকি আমি তো এটাও মনে করি যে আমাদের এখানে যে এক একটা অস্বাভাবিক ঘটনা ঘটে, হিন্দু হত্যা হয় তারপর জাল পুড়িয়ে ফেলা হয়, আমি কিছুতেই এটা বিশ্বাস করতে রাজি না যে আমাদের দেশের লোক স্বাভাবিক মানুষ করতে পারে। আমার তো সন্দেহ হয় যে বিপক্ষের যে রাজনৈতিক দলটি ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরই উদ্দেশ্য কিংবা ভারতীয় গোয়েন্দা বাহিনীর একটা প্ররোচনা। কারণ বিজেপি খুব দরকার একটা রায়ট বাঁধানো, বিজেপি দরকার বাংলাদেশের সাথে সম্পর্কের মাত্রাটাকে এমন পর্যায়ে নিয়ে যাবে তারা, যাতে তারা বলতে পারে। আপনি কি তাহলে টানেলের শেষ মাথায় আলো দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি। আমি মনে করি যে তারা এটাকে প্লে করবে যে বাংলাদেশে হিন্দুদের জীবন নিরাপদ নয়। আর নির্বাচিত সরকার আসার পরে তারপরও কি সম্পর্ক উন্নতি? এটাও মানে বলা এখন কঠিন। তবে নির্বাচিত সরকার আসলে তারেক জিয়া একটা কথা সে আমি দেখলাম স্টেটমেন্টে বলেছে যে বাংলাদেশের জনগণ যা চায় তার বিপক্ষে আমি যেতে পারবো না। আমি সেভাবে কাজেই ওটাই একটা আশাবাদী, কিন্তু তাতে তো আর ভারত বাংলাদেশ সম্পর্ক ইমপ্রুভ করবে না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ফয়েজ আহমেদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।